আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় 5 মূলধনী আয় ব্যয় প্রাক্কলন এই অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার প্রথম বিষয়বস্তু কি? মূলধন বাজেটিংয়ের প্রয়োগ। মূলধন বাজেটিং বলতে আমরা কি বুঝি? আমরা আগেই পড়েছি মূলধন বাজেটিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। তাহলে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ আমরা কোথায় কোথায় আমরা প্রয়োগগুলো দেখতে পাবো? যে ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী, যে সকল ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত হবে। প্রথম পয়েন্টটা কি আছে দেখো, স্থায়ী সম্পত্তি ক্রয়। একটি ব্যবসা প্রতিষ্ঠানে যখনই কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করা হবে তখনই ওটা কি মূলধন বাজেটিংয়ের প্রয়োগ সেক্ষেত্রে আমরা করতে পারবো। যেমন ধরো, যে কোনো কোম্পানি নতুন ব্যবসা যদি শুরু করতে যায় তাহলে সে সকল কোম্পানির ক্ষেত্রে কি করতে হবে? স্থায়ী সম্পত্তি যেমন জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, এগুলো এই সকল কোম্পানির প্রয়োজন হয়, তাই না? তার মানে এই সকল কাজের ক্ষেত্রে যদি আমরা জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র এগুলো ক্রয় করতে যাই তাহলে আমাদেরকে মূলধন বাজেটিং করে নিতে হবে। মনে করো মুদির দোকানিকে তার ব্যবসা শুরু করার সময় ফ্রিজ, তাকিয়া, ওজন মাপার স্কেল এগুলো সব ক্রয় করতে হয়। এই যে এগুলো কি ওই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদে ব্যবস্থা, ওই মুদির দোকানিকে সে দীর্ঘ সময়ের জন্য এই জিনিসপত্রগুলো সে ব্যবহার করবে না, তাহলে এক্ষেত্রে কি হবে? এটা মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্ত নিতে হবে। রেস্টুরেন্টের মালিক, কোনো একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করো, রেস্টুরেন্টের মালিককে তার ব্যবসা শুরু করার সময় কি করতে হবে? যদি সে ব্যবসা শুরু করতে চায় তাকে চেয়ার, টেবিল, হাঁড়ি পাতিল, রান্নার জন্য সরঞ্জাম এগুলো তাকে ক্রয় করতে হবে। এগুলোও মূলধন বাজেটিং সিদ্ধান্তের মধ্যে পড়বে। অনুরূপভাবে বড় ব্যবসা প্রতিষ্ঠান যদি হয়, আমরা এতক্ষণ মুদির দোকান এবং রেস্টুরেন্টের কথা বললাম, যদি ব্যবসা প্রতিষ্ঠান বড় ধরনের কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয়, এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি হচ্ছে? তাদের জমি ক্রয় করার প্রয়োজন হচ্ছে, দালান কোঠা নির্মাণের প্রয়োজন হচ্ছে, কারখানা নির্মাণ ব্যয় আছে, তাদেরকে কারখানার জন্য মেশিনারিজ ক্রয় করতে হতে পারে, এ সকল সিদ্ধান্ত নিতে হয়। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে এই সকল সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মূলধন বাজেটিংয়ের প্রয়োগ করতে হবে। কারবার চলতে চলতে বিভিন্ন সময় এই সকল সম্পত্তি আবার অকেজো বা নষ্টও হয়ে যেতে পারে। তুমি একটা মেশিন কিনলে, মেশিনটা চালাতে চালাতে একটা সময় নষ্টও হয়ে যেতে পারে। এই সময় কি করতে হবে? এই সকল স্থায়ী সম্পত্তি কি করতে হয়? প্রতিস্থাপন করতে হয়, চেঞ্জ করতে হয়। এক্ষেত্রেও মূলধন বাজেটিং প্রয়োগ করেই কোম্পানিকে সিদ্ধান্ত নিতে হবে। মূলধন বাজেটিংয়ের প্রয়োগের 2 নম্বর পয়েন্টে আসো, ব্যবসায় পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকল্পে সম্প্রসারণ। মনে করো কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসাটা করছে, এই ব্যবসাটা করার সময় একটা সময় প্রয়োজন হতে পারে ওই ব্যবসার যে উৎপাদিত পণ্য তার ডিমান্ডটা বেড়েছে, তখন তাকে কি করতে হবে? ব্যবসায়ীকে পণ্যের উৎপাদন ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে। এই উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কি আমাদেরকে মূলধন বাজেটিংয়ের প্রয়োগটা লক্ষ্য করতে পারবো, কারণ ওই পণ্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে গেলে ওই পণ্যের জন্য আরও একটি মেশিন করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ আমরা লক্ষ্য করব। দেখো বইতে কি আছে, চলমান কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার ব্যবসা শুরু করার পর উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রয়োজন হতে পারে। উৎপাদন ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কোম্পানির কি করতে হয়? নতুন মেশিন ক্রয়ের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ মনে করো দর্জির দোকানি তার বর্তমান ব্যবসায় একটি সেলাই মেশিন থাকা সত্ত্বেও ভোক্তাদের ঈদের চাহিদার কথা চিন্তা করে নতুন আরেকটি সেলাই মেশিন কেনার চিন্তা করতে পারে। মুদির দোকানি তার দোকানে ফ্রিজ থাকা সত্ত্বেও আর একটা ফ্রিজ কেনার সিদ্ধান্ত নিতে পারে, কারণ কি তার ওই মুদির দোকানে এই যে ঠান্ডা যে সকল জিনিসপত্র রাখতে হয়, আইসক্রিম, এগুলোর চাহিদা বৃদ্ধি পেতে পারে। এর জন্য তাকে কি করতে হবে? আর একটা ফ্রিজ কেনার সিদ্ধান্ত তাকে নিতে হতে পারে। এর জন্য দোকানিকে নতুন মেশিন ক্রয় বাবদ কত ব্যয় হবে, কারবারের আয় তাতে করে কত বাড়বে, এই সকল বিষয়ে প্রাক্কলন করেই মূলধন বাজেটিং প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। মূলধন বাজেটিংয়ের প্রয়োগের 3 নম্বর পয়েন্টটা কি আছে দেখো, পণ্য বৈচিত্র্যায়ন। পণ্য বৈচিত্র্যায়ন জিনিসটা কি আমরা এর আগেও পড়েছি। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কি একটি পণ্যের পাশাপাশি তারা যাতে একাধিক পণ্য তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে পারে, এক্ষেত্রেও তাদের ঝুঁকিটা বন্টন করার জন্য এক্ষেত্রেও আমরা মূলধন বাজেটিংয়ের প্রয়োগ লক্ষ্য করতে পারি। যেমন ধরো কোনো কোম্পানি তার ব্যবসা সম্প্রসারণের জন্য চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছাড়ার প্রয়োজন হতে পারে। মনে করো কোনো কোম্পানি পণ্যের বৈচিত্র্য আনার জন্য আমের জুসের পাশাপাশি কমলার জুস বা আপেলের জুস বাজারে ছাড়ার চিন্তা করতে পারে। এই নতুন পণ্য বাজারে ছাড়ার ক্ষেত্রে নতুন পণ্যের আয়ুষ্কাল,
পণ্যের উৎপাদন খরচ, মানে নতুন পণ্যটা যে সে বাজারে ছাড়বে কতদিন পর্যন্ত সে এটি বাজারে সে বিক্রয় করতে পারবে, এই পণ্যটা উৎপাদন করতে তার কত খরচ হবে, বাজারে এই পণ্যের চাহিদা কেমন আছে, এই পণ্যটা উৎপাদন করতে তার পরিচালনা খরচ কেমন হবে এবং সম্ভাব্য কত টাকা সে আয় করতে পারে, এটা তাকে প্রাক্কলন করতে হবে, এস্টিমেট করতে হবে। এক্ষেত্রেও আমরা কি দেখতে পারবো, মূলধন বাজেটিংয়ের প্রয়োগ আমরা লক্ষ্য করতে পারবো। এবার আসো মূলধন বাজেটিং প্রয়োগের 4 নম্বর পয়েন্টে আসো, প্রতিস্থাপন এবং আধুনিকায়ন। বিষয়টা বলতে আমরা কি বুঝবো, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসা পরিচালনা করতে করতে এমন হতে পারে তার ব্যবসার ক্ষেত্রে বা উৎপাদিত পণ্যের পেছনে যে মেশিনটা আছে সেটা আধুনিকায়নের প্রয়োজন হতে পারে, প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রেও আমরা মূলধন বাজেটিংয়ের প্রয়োগ লক্ষ্য করব। দেখো বইতে কি আছে, ব্যবসার প্রয়োজনে উৎপাদন পদ্ধতির প্রতিস্থাপন এবং আধুনিকায়নের প্রয়োজন হয়। মনে করো দর্জির দোকানি পা চালিত সেলাই মেশিনের পরিবর্তে বিদ্যুৎ চালিত সেলাই মেশিন কেনার সিদ্ধান্ত নিতে পারে, তাই না? আগে তার যে সেলাই মেশিন ছিল সেটা পরিবর্তন করে নতুন একটি সেলাই মেশিন আধুনিক সেলাই মেশিন ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে মনে করো যে চুল কাটার সেলুনের মালিক, সে কি করতে পারে, তার দোকানের ভেতরে সাজসজ্জা সে পরিবর্তন করতে পারে, সেলুনটাকে এসি লাগাতে পারে, এসি সেলুন বানানোর সিদ্ধান্ত নিতে পারে। এক্ষেত্রে প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে উৎপাদন খরচ কমানো এবং এর মাধ্যমে ব্যবসায় লাভ বৃদ্ধি করা যায়, যাতে ব্যবসাটা বা তার দোকানটার লাভটা বৃদ্ধি পায়। এক্ষেত্রে কোম্পানির পুরাতন উৎপাদন পদ্ধতির সাথে নতুন পদ্ধতির তুলনা করতে হয়। যদি সে চিন্তা করলো তার সেলুনে এসি লাগাবে, অথবা দর্জির দোকানে চিন্তা করলো তার দোকানে আধুনিক সেলাই মেশিন সে প্রতিস্থাপন করবে, তাকে কি করতে হবে, এই যে পুরাতন যে পদ্ধতি আছে এই পদ্ধতির সাথে সে যে নতুন পদ্ধতি এটা তুলনা করতে হবে, যে নতুন পদ্ধতিতে তার ব্যবসায়ের আয় বৃদ্ধি পাচ্ছে নাকি, কতদিন পর্যন্ত সে আয় করতে পারবে। দেখো উভয় পদ্ধতিতে কোম্পানির আয়, পরিচালনা ব্যয়, কোম্পানির একটা আয় হবে, আয়টা তুলনা করতে হবে, পরিচালনা ব্যয় কেমন আছে, আয়ুষ্কাল কেমন ইত্যাদি হিসাব করে নিট নগদ প্রবাহ নির্ধারণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, উৎপাদন পদ্ধতির প্রতিস্থাপন এবং আধুনিকায়নও মূলধন বাজেটিংয়ের প্রয়োগ আমরা লক্ষ্য করতে পারি। এখন আমরা দেখব এই যে মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়ার সাথে কি কি জড়িত ধাপ আছে, কোন ধাপে আমরা এই প্রক্রিয়াটা সম্পাদন করব। দেখো আমরা কি জানি, মূলধন বাজেটিং কি, এর আগেও বারবার বলছি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়া। এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়ার সাথে জড়িত ধাপগুলো কি কি আছে, দেখো 3টা ধাপ আছে। এই 3টা ধাপ কিন্তু সিরিয়ালি আমাদের পড়তে হবে, মানে সিরিয়ালি প্রথমে কি করতে হবে, মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপটা কি, নগদ প্রবাহ প্রাক্কলন। ঠিক আছে, প্রথমে কি করতে হবে, ওই মূলধন বাজেটিংয়ের যেই ক্ষেত্রেই আমরা প্রয়োগ করছি সেক্ষেত্রে নগদ প্রবাহ প্রাক্কলন করতে হবে, এরপর বাট্টার হার নির্ধারণ করতে হবে, এরপর মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি এই নগদ প্রবাহ প্রাক্কলন বিষয়টা কি। যখনই আমরা মূলধন বাজেটিং প্রক্রিয়া সম্পাদন করব, মূলধন বাজেটিংয়ের প্রয়োগ করব, প্রথমে আমাদের করতে হবে কি, ওই ক্ষেত্রে আমাদের নগদ প্রবাহ প্রাক্কলন করতে হবে বা এস্টিমেট করতে হবে। নগদ প্রবাহের মধ্যে আমাদের কি কি পড়বে, নগদ আন্তঃপ্রবাহ পড়বে, নগদ বহিঃপ্রবাহ পড়বে। এখন আমরা প্রত্যেকটা জিনিস এখানে দেখব যে নগদ আন্তঃপ্রবাহ কি, কোনগুলোকে আমরা নগদ আন্তঃপ্রবাহ বলবো, কোনগুলোকে আমরা নগদ বহিঃপ্রবাহ বলবো। দেখো বইতে কি আছে, যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত যেমন স্থায়ী সম্পত্তি ক্রয়, ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন পদ্ধতির যান্ত্রিকীকরণ বা অন্যান্য সিদ্ধান্তের সাথে নগদ প্রবাহ জড়িত। তুমি যখনই যে কোনো ব্যবসায়ের সিদ্ধান্ত নেবা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নেবা, সেক্ষেত্রে নগদ প্রবাহ জড়িত থাকবে। তুমি যদি স্থায়ী সম্পত্তি ক্রয় করো, তুমি ক্রয় করতে গেলে তোমাকে অর্থ প্রয়োগ দিতে হবে, নগদ টাকা পরিশোধ করতে হবে, তখন কি হবে, নগদ বহিঃপ্রবাহ হবে। আবার কোনো পণ্য বিক্রয় করে যখন টাকাটা তোমার ব্যবসায় আসলো, তখন ওটাকে আমরা বলবো নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের প্রথম ধাপ হচ্ছে নগদের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ প্রাক্কলন করা। এটার মানে কি, তোমার ওই মূলধন বাজেটিংয়ের ফলে ওই নতুন সম্পত্তি প্রতিস্থাপন বা স্থায়ী সম্পত্তি ক্রয়ের ফলে কত টাকা নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে, কত টাকা নগদ বহিঃপ্রবাহ হচ্ছে, এটাকে প্রাক্কলন করতে হবে বা এস্টিমেট করতে হবে। আর এটা হচ্ছে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের প্রথম ধাপ। প্রশ্ন কিন্তু এভাবে আসছে যে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের প্রথম ধাপ কোনটি। ঠিক আছে, পরের লাইনে কি আছে দেখো, প্রতিষ্ঠানের নগদ প্রবাহ করতে প্রতিষ্ঠানের বিক্রয় পূর্বানুমান, চলতি খরচ পূর্বানুমান,
মূলধনী ব্যয় এবং অন্যান্য ব্যয় নির্ধারণ করতে হবে। এই যে আমরা বললাম এস্টিমেট করব আমাদের নগদ প্রবাহ কত হচ্ছে ব্যবসার ক্ষেত্রে বা কোনো নতুন প্রকল্পের ক্ষেত্রে কি করতে হবে, ওই প্রকল্পে আমাদের বিক্রয় কেমন হবে এটা পূর্বানুমান করতে হবে। আগে থেকে অনুমান করতে হবে প্রতিষ্ঠানকে বিক্রয় কত টাকা হচ্ছে। চলতি খরচ, ওই ব্যবসার ক্ষেত্রে চলতি খরচ কি কি আছে, কেমন চলতি খরচ হতে পারে এটাও আগে থেকে অনুমান করতে হবে। মূলধনী ব্যয় কত আছে এটাও বের করতে হবে এবং অন্যান্য ব্যয় কি কি ব্যয় হতে পারে এটাও নির্ধারণ করতে হবে। এবার আসো নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ কখন ঘটে। দেখো এই লাইনটা, বিক্রয় থেকে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে। তুমি যখন পণ্য বিক্রয় করবা তখন নগদ টাকা তোমার ব্যবসায় নগদ টাকার আগমন ঘটবে, নগদ টাকা আসবে, ওটাকে আমরা বলবো ক্যাশ ইনফ্লো বা নগদ আন্তঃপ্রবাহ। এবং যখন চলতি খরচ হবে, মূলধনী ব্যয় হবে এবং অন্যান্য খরচ পূর্বানুমান করা হবে, ওখান থেকে হবে নগদ বহিঃপ্রবাহ। তোমাকে খরচটা কি করতে হবে, পরিশোধ করতে হবে, টাকাটা দিতে হবে, ক্যাশ আউটফ্লো হবে। চলতি খরচ হলে ব্যবসায় ক্যাশ আউটফ্লো হবে, মূলধন ব্যয় হলে বা অন্যান্য খরচ হলে সেক্ষেত্রে নগদ বহিঃপ্রবাহ বা ক্যাশ আউটফ্লো হবে। এই লাইনটা আন্ডারলাইন করে, এরকম কোশ্চেন আছে যে কোথা থেকে ব্যবসায় নগদ আন্তঃপ্রবাহ হয় বা বিক্রয় থেকে নগদ কোন প্রবাহ ঘটে বা নগদ বহিঃপ্রবাহ কোথা থেকে ঘটে, এগুলো আন্ডারলাইন করে নাও। এই যে আমরা বললাম যে এগুলো আমাদের অনুমান করতে হবে, এক্ষেত্রে যে বিক্রয় অনুমান, চলতি খরচ, স্থায়ী খরচ, প্রত্যেকটি বিষয়ে যে অনুমানটা এটা অতি সতর্কতার সাথে আমাদেরকে নির্ধারণ করতে হবে। আগে বলেছি একটি প্রতিষ্ঠানের মোট বিক্রয় অনুমান করতে হলে প্রতিটি পণ্যের ভবিষ্যতের বিক্রয় মূল্য কোথা থেকে আমরা, এই যে আমরা বললাম যে বিক্রয়টাকে অনুমান করতে হবে, এই অনুমানটা আমরা কিভাবে করব। প্রতিটি পণ্যের ভবিষ্যৎ বিক্রয় মূল্য, ভবিষ্যতে প্রতিটি পণ্য আমরা কত টাকায় বিক্রয় করতে পারবো এবং প্রতি বছর কতগুলো পণ্য বিক্রয় করতে পারবো এটা আগে এস্টিমেট করতে হবে। এইগুলো পূর্বানুমানের পর প্রতি বছর বিক্রয় থেকে মোট অর্জিত আয় পাওয়া যাবে, মানে বিক্রয় থেকে কত টাকা নগদ আন্তঃপ্রবাহ হবে এটা বের করতে হলে আমাদের প্রত্যেকটা পণ্য আমরা কত টাকায় বিক্রয় করতে পারবো এটা প্রতিষ্ঠানকে বের করতে হবে এবং প্রতিষ্ঠানকে এটাও দেখতে হবে যে প্রতি বছর সে কতগুলো পণ্য বিক্রয় করতে পারবে। এগুলো যখন দেখবে, পূর্বানুমান করবে, এস্টিমেট করবে, তখন সে কি করতে পারবে, প্রতি বছর বিক্রয় থেকে মোট অর্জিত আয়, মানে প্রতি বছর পণ্য বিক্রয় করলে সে মোট অর্জিত আয় সে বের করতে পারবে। এই কারণে এখন দেখো এই অর্জিত আয় থেকে কি পাওয়া যাবে, নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে। অতএব বলা যায় নগদ প্রবাহের সঠিক প্রাক্কলন নির্ভর করবে কিসের উপর, পণ্যের ভবিষ্যৎ বছরগুলো বিক্রয় মূল্য এবং কতগুলো পণ্য বিক্রয় হবে তার উপর। এই কারণে ভবিষ্যতে বিক্রয় মূল্য অনুমান বা পণ্য বিক্রয় সংখ্যা অনুমানের যদি ভুল হয়, এই যে আমরা বললাম এগুলো অনুমান করতে হবে, কতটা পণ্য আমরা বিক্রয় করতে পারবো বা প্রতিষ্ঠান কতগুলো পণ্য বিক্রয় করতে পারবে, কত টাকায় বিক্রয় করতে পারবে, এই জিনিসটা এস্টিমেট করতে বা অনুমান করতে যদি ভুল হয় তাহলে কি হবে, এই নগদ প্রবাহ যে নির্ধারণ করা হবে সেটাও ভুল হবে, সেটাকেও প্রভাবিত করবে। তার মানে বুঝতে পারছো এই বিষয়টা টোটালি খুব ভালোভাবে প্রাক্কলন বা এস্টিমেট করতে হবে। এবার আসো নগদ বহিঃপ্রবাহের ক্ষেত্রে, অনুরূপভাবে প্রতিষ্ঠানের মোট খরচের মাধ্যমে নগদ বহিঃপ্রবাহ ঘটে। তুমি যত টাকা প্রতিষ্ঠানের খরচ হবে ওখান থেকে ক্যাশ আউটফ্লো বা নগদ বহিঃপ্রবাহ ঘটবে। একটি প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচ মিলে হয় মোট খরচ, এটা আন্ডারলাইন করো। এই যে মোট খরচকে আমরা কোনটাকে বলবো, একটা প্রতিষ্ঠানের চলতি খরচ কত আছে এবং স্থায়ী খরচ কত আছে এটা মোট করে হবে মোট খরচ। চলতি খরচ বলতে কি কি বোঝাবো আমরা, কাঁচামাল ক্রয় বাবদ খরচ, কর্মচারীদের বেতন এবং অন্যান্য পরিচালন খরচ, এটাও আন্ডারলাইন করে নিতে হবে। এবং স্থায়ী খরচ বলতে আমরা কোনটা বোঝাবো, অফিস ভাড়া, বিমা খরচ, অবচয় সহ অন্যান্য খরচকে আমরা বলবো কি, স্থায়ী খরচ। তাহলে এক্ষেত্রে এগুলো একটু আন্ডারলাইন করতে হবে, ভালোভাবে পড়তে হবে, কোনগুলোকে আমরা বলবো চলতি খরচ, কোনগুলোকে বলবো আমরা স্থায়ী খরচ। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এগুলোকে কেন আমরা চলতি খরচ বলছি, কেন আমরা স্থায়ী খরচ বলছি। কারণ দেখো, কাঁচামাল ক্রয় বাবদ খরচ এটাকে আমরা কেন চলতি খরচ বলছি, কারণ তুমি যদি পণ্য কম উৎপাদন করো বা বেশি উৎপাদন করো তাহলে এই কাঁচামাল ক্রয় বাবদ খরচটা উঠানামা করবে না, কম বেশি হবে না, হবে। এই কারণে এটাকে আমরা বলবো চলতি খরচ। আবার মনে করো অফিস ভাড়া, বিমা খরচ, তোমার কি ওই পণ্য উৎপাদন কম বেশি করার সাথে অফিস ভাড়া, বিমা খরচের কোনো সম্পর্ক আছে, নেই। তুমি যেটা অফিস ভাড়া ঠিক করেছো ওটা তুমি পণ্য কম উৎপাদন করলেও দিতে হবে, বেশি উৎপাদন করলেও দিতে হবে, এ কারণে এটাকে বলা হয় স্থায়ী খরচ।
এদের এই চলতি খরচ স্থায়ী খরচে আরও পার্থক্য আছে, যেটা আমরা পরবর্তী শ্রেণীতে গিয়ে পড়ব। এখন এতটুকুই মনে রাখবে এবং এটা আন্ডারলাইন করে নেবে যে কোনগুলোকে আমরা চলতি খরচ বলবো, কোনগুলোকে আমরা স্থায়ী খরচ বলবো। এগুলো এমসিকিউ বা এক কথা বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছি আমরা, বিক্রয় অনুমানের মতো যদি প্রত্যেকটি চলতি খরচ এবং স্থায়ী খরচ অনুমানেও যদি ভুল হয়, অনুমানেও আমাদেরকে কি করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। যদি কোনো কারণে, আমরা যেটা বলছিলাম, যদি কোনো কারণে এসব খরচ প্রত্যেকটা খরচ অনুমানে ভুল হয়, তাহলে কি হবে, মূলধন বাজেটিং একটা ভুল সিদ্ধান্ত দিতে পারে। কারণ কি, এদিকে খেয়াল করো, আমাদের মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপই কি, নগদ প্রবাহ প্রাক্কলন করা। এখন আমরা এই প্রথম ধাপেই যদি নগদ প্রবাহ প্রাক্কলন করতে ভুল হয় বা কোম্পানির যদি এস্টিমেট করতে ভুল হয় নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ, তাহলে কি হবে, পরবর্তী ধাপগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে মূলধন বাজেটিং প্রক্রিয়া সিদ্ধান্তটা ভুল হবে। তাহলে এই টপিক থেকে এতটুকু আশা করি বুঝতে পেরেছো এবং যেগুলো আন্ডারলাইন করতে বললাম, এবং প্রত্যেকটা এই টপিকের প্রত্যেকটা পয়েন্ট থেকেই এমসিকিউ আসতে পারে, খুব ভালোভাবে বুঝে পড়তে হবে। মূলধন বাজেটিং প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি, বাট্টার হার নির্ধারণ করা। এই বাট্টার হারটা কেন প্রয়োজন আমরা দেখব। আমরা তো প্রথমে নগদ প্রবাহ নির্ধারণ করলাম যে কত টাকা আমার বহিঃপ্রবাহ হবে, আমাকে ব্যবসায় বিনিয়োগ করতে হবে কত টাকা, এবং কত টাকা ভবিষ্যতে আমার নগদ আন্তঃপ্রবাহ হবে, তাই না? দেখো প্রথম লাইন কি আছে, নগদ প্রবাহ নির্ধারণ করার পর সেগুলোকে নগদ মূল্যে রূপান্তর করার জন্য বাট্টার হার প্রয়োজন। এটার মানে কি, দেখো অর্থের সময়মূল্য অধ্যায়ে তোমরা জেনেছো বা আমরা জেনেছি যে ভবিষ্যৎ বছরগুলোতে আগত নগদ প্রবাহের পরিমাণ সমান হলেও সেগুলো বর্তমান মূল্য সমান হয় না। মনে করো কোনো প্রতিষ্ঠান এস্টিমেট করলো তাকে 10,000 টাকা এখন বিনিয়োগ করতে হবে, নগদ বহিঃপ্রবাহ হবে, এবং আগামী 5 বছর, প্রথম বছর মনে করো 3,000 টাকা, দ্বিতীয় বছর 4,000 টাকা, তৃতীয় বছর আবার 3,000 টাকা, এভাবে নগদ আন্তঃপ্রবাহ 5 বছর পর্যন্ত হতে থাকবে। এই যে আমি বললাম প্রথম বছর আসবে 3,000 টাকা, দ্বিতীয় বছর পর আসবে 4,000 টাকা। এই দ্বিতীয় বছর, তৃতীয় বছর বা প্রথম বছর পর যে টাকাটা প্রতিষ্ঠান পাবে, সেটার ওই দ্বিতীয় বছর পরের মূল্য আর বর্তমান মূল্য কি এক হবে? এক হবে না। এটা আমরা অর্থের সময় মূল্য চ্যাপ্টারে দেখেছি। এবং ওই কনসেপ্ট অনুযায়ী কি, অর্থের সময় মূল্য অনুযায়ী কি, নগদ প্রবাহ যত দেরিতে আমরা পাবো সেটার বর্তমান মূল্য তত কম হবে। আমরা দেখেছি যত দ্রুত ওই যে এন এর মান, বছর বা সময় মেয়াদটা যত বেশি হয় তত বর্তমান মূল্যটা কম হয়, এটা তো আমরা দেখেছি, তাই না? বিনিয়োগ সুযোগ বা প্রকল্প থেকে যেহেতু বেশ কয়েক বছর ধরে নগদ প্রবাহ পাওয়া যায়, আমরা যখন কোনো প্রকল্প মূলধন বাজেটিং প্রক্রিয়ায় দেখব যে তোমার প্রকল্পে আজকে বিনিয়োগ করলা, বেশ কয়েক বছর যাবত তুমি নগদ প্রবাহ পাবা। সেহেতু মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হলে কি করতে হবে, ওই যে আমরা প্রথম বছর শেষে, দ্বিতীয় বছর শেষে, তৃতীয় বছর শেষে যে নগদ প্রবাহগুলো পাবো, ওই নগদ প্রবাহ বা ওই টাকাগুলোর বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। ওই যে বললাম প্রথম বছরে 10,000 টাকা বিনিয়োগ করার পর দ্বিতীয় বছরে মনে করো 3,000 টাকা পেলাম, প্রথম বছর শেষে মনে করো 3,000 টাকা পেলাম, দ্বিতীয় বছর পরে 4,000 টাকা পেলাম, তৃতীয় বছর পরে আবার 4,000 টাকা পেলাম, এভাবে তো টাকাগুলো আসতে থাকবে। এই প্রত্যেকটা ক্যাশ ইনফ্লো বা নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, ঠিক আছে? আর এই বর্তমান মূল্য আমরা নির্ণয় করি কিসের মাধ্যমে? বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে। বাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যতের নগদ প্রবাহকে আমরা কি করি? বর্তমান মূল্যে রূপান্তর করি। আর এই বর্তমান মূল্যে রূপান্তর করতে হলে কিসের প্রয়োজন? বাট্টার হারের প্রয়োজন। এখন প্রশ্ন আসতে পারে, এই বাট্টার হার বলতে আমরা কি বোঝাবো? আমরা তো অর্থ সময় মূল্যের চ্যাপ্টারে যে সূত্রটা পড়েছি ওখানে একটা আয়ের মান আছে না, এখানে ওটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে? বাট্টার হারের প্রয়োজন সাধারণত প্রতিষ্ঠানের মূলধন খরচকে মূলধন বাজেটিং প্রক্রিয়ার বাট্টার হার হিসেবে ব্যবহার করা হয়। এই লাইনটা একটু আন্ডারলাইন করে নাও, এটা প্রশ্ন আসছে যে প্রতিষ্ঠানের মূলধন বাজেটিং প্রক্রিয়ার বাট্টার হার হিসেবে কোনটা ব্যবহার করা হয়? ওই প্রতিষ্ঠানের মূলধন খরচ। আমরা তো অর্থের সময় মূল্য চ্যাপ্টারে দেখেছি, নর্মালি যে উদাহরণগুলো করেছি, ব্যাংকে টাকা রাখলে আমরা কত টাকা পাবো, আমরা ইন্টারেস্টের মানটা দেওয়া থাকতো। কিন্তু এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন আমরা নগদ প্রবাহগুলো আমরা আইডেন্টিফাই করার পর বর্তমান মূল্যে রূপান্তর করব এই বাট্টার হারটা, তাহলে আমরা কোথা থেকে পাবো? ওই প্রতিষ্ঠানে যে মূলধন সংগ্রহ করেছে তার একটা ব্যয় আছে,
এই মূলধন ব্যয় থেকে। মূলধন ব্যয়টাই হচ্ছে মূলধন বাজেটিং প্রক্রিয়ার বাট্টার হার হিসেবে ব্যবহার করা হবে। এই মূলধন ব্যয় জিনিসটা কি, এটা আমরা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত পড়ব। এখনকার জন্য এতটুকুই মনে রাখলেই হবে, এই কোনটা বাট্টার হার হিসেবে ব্যবহার করা হবে সেটা হচ্ছে মূলধন খরচ। আর আয় ব্যয় প্রাক্কলনের পূর্বে এই বাট্টার হার নির্ধারণ করাটা খুবই জরুরি। মূলধন বাজেটিং প্রক্রিয়ার তৃতীয় পয়েন্টে আসো, তৃতীয় ধাপে আসো, মূলধন বাজেটিং পদ্ধতির প্রয়োগ। আমরা প্রথমে নগদ প্রবাহ প্রাক্কলন করলাম, এরপর কি করলাম, বাট্টার হার নির্ধারণ করলাম। কেন? ভবিষ্যতে নগদ আন্তঃপ্রবাহগুলোকে বর্তমান মূল্যে নিয়ে আসার জন্য। তৃতীয় ধাপে এসে আমরা কি করব, মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রয়োগটা করব। কিভাবে? দেখো বইতে কি আছে, দেখো নগদ প্রবাহ প্রাক্কলন এবং বাট্টার হার নির্ধারণের পর মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয়। কয়েকটা পদ্ধতি আছে, আমরা এগুলো দেখব এখন। বিনিয়োগ সুযোগ বা প্রকল্প মূল্যায়নের জন্য মূলধন বাজেটিংয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রত্যেকটা পদ্ধতি সমানভাবে গ্রহণযোগ্যতা পায়নি। প্রত্যেকটা পদ্ধতির কিছু সুবিধাও আছে, অসুবিধাও রয়েছে। বিনিয়োগ সুযোগ বা প্রকল্পের ধরন, ঝুঁকি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে আমরা কি করব, সঠিক পদ্ধতিটি নির্বাচন করব। এখন দেখো এই মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ কি কি আছে। 4টা পদ্ধতির নাম আছে, দেখো বইতে দেওয়া। প্রথমটা কি আছে, গড় মুনাফার হার পদ্ধতি, যেটাকে ইংরেজিতে আমরা কি বলবো, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড। হ্যাঁ, সংক্ষেপে ARR এটাও বলা হয়, গড় মুনাফার হার পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি আছে, পে ব্যাক সময় পদ্ধতি, পে ব্যাক পিরিয়ড মেথড। তৃতীয় পদ্ধতি কি আছে, নিট বর্তমান মূল্য পদ্ধতি, নিট প্রেজেন্ট ভ্যালু মেথড। তাহলে তৃতীয় পদ্ধতি কি বললাম, নিট বর্তমান মূল্য পদ্ধতি, নিট প্রেজেন্ট ভ্যালু মেথড। এবং চতুর্থ পদ্ধতি কি দেখলাম, অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড। এই যে 4টা পদ্ধতি আমরা দেখছি, এই 4টা পদ্ধতির মধ্যে আমরা আমাদের এই শ্রেণীতে আমরা প্রথম যে 2টা পদ্ধতি আছে, গড় মুনাফার হার পদ্ধতি এবং পে ব্যাক সময় পদ্ধতি, এই 2টা পদ্ধতি পড়ব, দেখব এবং কিভাবে আমরা ম্যাথগুলো করব সেটা আমরা আমাদের নেক্সট যে ভিডিওটি আসবে ওই ভিডিওতে আমরা আলোচনা করব। এই যে 4টা পদ্ধতি আছে, এই প্রত্যেক 4টা পদ্ধতিরই কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। বিনিয়োগের সুযোগ বা প্রকল্পের ধরন, ঝুঁকি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে এই সঠিক পদ্ধতিটা নির্ধারণ করতে হয়। এখানে একটু খেয়াল করবা, কোশ্চেন অনেক সময় আছে ARR এর ফুল মিনিংটা লেখো বা NPV এর ফুল মিনিংটা কি, এ ধরনের MCQতে প্রশ্ন আসে। এটা তুমি দেখলেই বুঝতে পারবা। NPV হলে কি হবে, নিট বর্তমান মূল্য পদ্ধতি, বা IRR হলে কি হবে, অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড। বা ARR দেওয়া থাকলে আমরা কি বুঝবো, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড বা গড় মুনাফার হার পদ্ধতি। ঠিক আছে, আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। এখন তোমরা হোমওয়ার্কটা একটু নোট ডাউন করে নাও, কিছু MCQ আছে, এটা একটু নোট করো। হোমওয়ার্কটা করে কলেজ যেদিন ওপেন হবে সাবমিট করতে হবে। 1 নম্বর MCQ কি দেওয়া হচ্ছে দেখো, প্রতিষ্ঠান ব্যবসায়ের প্রসার ঘটাতে কোনটি করে থাকে? উৎপাদন খরচ কমায়, ক। খ, মূলধন ব্যয় নিয়ন্ত্রণ করে, গ। নতুন পণ্য বাজারে ছাড়ে, নিয়োগ দেয়। 2 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠান নতুন মেশিন ক্রয় করে কেন? ক, মূলধন ব্যয় নির্ণয়ে, খ, কর্মী সংখ্যা কমাতে, গ, উৎপাদন ক্ষমতা বাড়াতে, ঘ, নিট নগদ প্রবাহ নির্ধারণ। নিট নগদ প্রবাহ নির্ধারণে। 3 নম্বর, প্রতি বছর মোট অর্জিত আয় থেকে কোনটি পাওয়া যায়? ক, নগদ বহিঃপ্রবাহ, খ, নগদ আন্তঃপ্রবাহ, গ, নগদ প্রবাহ, ঘ, ক্রমযোজিত নগদ প্রবাহ। 4 নম্বর, বাট্টার হারের প্রয়োজন কেন? ক, বাজেট প্রস্তুত করতে, খ, প্রকল্পের আয় ব্যয় নির্ধারণ করতে বা নির্ণয় করতে, গ, নগদ প্রবাহ প্রাক্কলন করতে, ঘ, নগদ প্রবাহকে নগদ মূল্যে রূপান্তর করতে। 5 নম্বর প্রশ্ন দেখো, প্রতিষ্ঠানের মোট বিক্রয় পূর্বানুমান করতে হয় কেন? প্রতিটি পণ্যের উৎপাদন খরচ করতে হয়। 1 নম্বর কি আছে, প্রতিটি পণ্যের উৎপাদন খরচ। 2 নম্বর, প্রতি বছর পণ্যের বিক্রয় পরিমাণ। 3 নম্বর, প্রতিটি পণ্যের ভবিষ্যৎ বিক্রয় মূল্য। মানে প্রতিষ্ঠানের মোট বিক্রয় মূল্য পূর্বানুমান করতে হয়, এটার মধ্যে কি কি আছে? ঠিক আছে, নিচের কোনটি সঠিক? তাহলে আজকে এ পর্যন্তই, এতটুকু পড়বে। আজকে যতটুকু পড়ানো হয়েছিল প্রতিটি খুব ভালোভাবে পড়বে, বুঝে পড়বে এবং এখান থেকে যতটুকু আজকে থিওরি পড়ানো হয়েছে প্রত্যেকটা লাইন কিন্তু
খুব ভালোভাবে পড়তে হবে। ওই যে বললাম কিছু জিনিস আন্ডারলাইন করতে, এবং ওই টপিকগুলোর প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ আসতে পারে, প্রত্যেকটা লাইন থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বোর্ড বইটা, আমাদের এই বিষয়ের বোর্ড বইটা খুব ভালোভাবে পড়তে হবে। এই যে স্পেশালি মূলধন বাজেটিং প্রক্রিয়ার জড়িত ধাপসমূহ, মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত যে ধাপসমূহ আমরা পড়লাম, 3টি ধাপ, প্রত্যেকটা লাইন খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনই বুঝিয়ে দেওয়ার, এরপরও প্রত্যেকটা লাইন বুঝে প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করে ভালোভাবে পড়তে হবে। যে কোনো লাইন থেকে এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। হোমওয়ার্কটা করবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, ধন্যবাদ।